রুমিন ফারহানা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করেছি কে কার পকেটে, এবং এটি বিষয় দেওয়ার যে কারণ সেটি হচ্ছে যে শুরু থেকে বিএনপি অভিযোগ করছিল এবং অনেক ক্ষেত্রে আমরাও বলেছি যে সরকার, এনসিপি হচ্ছে সরকারি দল এবং জামাতের প্রভাব সরকারের উপর অনেক বেশি। কিন্তু জুলাই ঘোষণাপত্র আসার পর থেকে মনে হচ্ছে যে বিএনপি হঠাৎ করে সরকারের সবচেয়ে কাছের হয়ে গেছে এবং বিএনপির সব চাওয়া আমরা দেখলাম যে জুলাই ঘোষণাপত্রে সেটি প্রতিফলিত হলো। এমনকি নির্বাচনের তারিখও এখন ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে হবে, সেরকমটাই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। বিএনপি কি সরকারকে কোনো জাদুটোনা করলো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমরা 1 বছর এই সরকারটি ক্ষমতায়, এই 1 বছরের ঘটনা পরম্পরা যদি আপনি লক্ষ্য করেন, আপনি দেখবেন শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এবং তার উপদেষ্টা পরিষদের সঙ্গে ছাত্রদের, বিশেষ করে যারা এনসিপি সদস্য, তাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কীরকম? ধরুন, ডক্টর মোহাম্মদ ইউনূস মাহফুজ, যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে ক্যাবিনেটে আছেন, তাকে বিদেশের মাটিতে পরিচয় করে দিচ্ছেন মেটিকুলাসলি প্ল্যান্ড, ডিজাইনড একটা মুভমেন্টের ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট। সো খুবই একটা সম্মানজনক পরিচয় যদি আপনি দেখেন, যে ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট। সো মাহফুজকে সেভাবে পরিচয় করানো হলো। যখন নাহিদ ক্যাবিনেট থেকে বিদায় নিলেন, আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব ওনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে বললেন, আপনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে আমরা চাই। আবার সার্জিস প্রধান উপদেষ্টা সম্পর্কে বললেন, একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রধান উপদেষ্টাকে দেখা তার অনেক দিনের স্বপ্ন। আবার আমরা দেখলাম যে ছাত্ররা সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, মববাজি করছে, বিভিন্নভাবে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে, কাকে কোথায় বসাবে, কোন পদে নেবে সেইটার তদারকি করছে। মন্ত্রণালয়গুলোতে বা সচিবালয়গুলোতে বিশেষ করে আপনি যদি যান, আপনি দেখবেন যে সমন্বয়ক পরিচয়ে ইয়াং ছেলেদের ওখানে গিজগিজ করছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস খুব আশ্চর্যজনকভাবে এই অভ্যুত্থানের পর একটিবারও বললেন না যে তোমরা তোমাদের পড়ার টেবিলে আরেকবার বসো, ফিরে যাও। পড়ার টেবিলে ফিরে যাওয়া মানে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেওয়া তা কিন্তু নয়। আমাদের অতীতের ইতিহাস যদি আমরা দেখি, আমরা যদি সরোয়ার্দির দিকে তাকাই, আমরা যদি একে ফজলুল হকের দিকে তাকাই, আমরা যদি অলি আহাদের দিকে তাকাই, আমরা যদি শেখ মুজিবুর রহমানের দিকে তাকাই, আমরা যদি তাজউদ্দিন আহমেদের দিকে তাকাই, কেউ অশিক্ষিত ছিলেন না, তাই না? কিন্তু ওনারা ছাত্র আন্দোলন করেছেন, মুভমেন্ট করেছেন। সো আন্দোলনের সাথে, মুভমেন্টের সাথে, রাজনীতির সঙ্গে পড়াশোনার কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ওই পথে গেলেন না, বরং তিনি স্টুডেন্টদেরকে আশকারা দিতে দিতে এমন একটা অবস্থায় পৌঁছে গেলেন যে স্টুডেন্টরা নিজেকে মানে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী ভাবে শুরু করলো, এবং যেই বিষয়গুলো শেখ হাসিনা 15 বছর ধরে ধীরে ধীরে অ্যাচিভ করেছিল, সেগুলো তারা 1 বছরের মধ্যে অ্যাচিভ করা স্টার্ট করলো। সো সেখান থেকে পারসেপশন তৈরি হয়েছে যে এই দলটি সরকারের বিশেষ আস্থাভাজন। তাছাড়া ধরুন, ডক্টর মোহাম্মদ ইউনূস তো নিজেই বলেছেন যে এই দলটিকে তিনি খুলতে বলেছেন স্টুডেন্টদের, বিকজ না হলে জুলাই স্পিরিটটা নষ্ট হয়ে যাবে। জুলাই স্পিরিট যাতে আপহোল্ড করা যায়, সো ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছেন যে স্টুডেন্টরা তাদের পলিটিক্যাল পার্টি একটা তৈরি করুক। সো এইসব নানান কারণে এক ধরনের মানে সম্পর্ক, এক ধরনের হৃদ্যতা, এক ধরনের কাছাকাছি, এবং এটিকে রাজার দল ভাবার কারণ হয়েছে। বা ধরুন, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন, তিনি আর কাউকে ডাকলেন না, তিনি ডাকলেন নাহিদকে। আবার ধরুন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সকল দলের প্রধানদের সঙ্গে দুজন দুজন করে নেতার সঙ্গে বসলেন, সেখানে সবার গলায় আপনি লক্ষ্য করবেন যে প্রাইম মিনিস্টার্স অফিসে গেলে যে একটা ব্যাচ, সবারই ধারণা ছিল যে সরকারের সঙ্গে এনসিপির একদম। এখন কথা হচ্ছে, সরকার যখন দেখলো যে এনসিপির ঝুড়িতে সব ডিম রাখলে বড়ই বিপদ, সরকার কখন বুঝতে পারলো? সরকার যখন দেখলো যে তারা কিছুই সামলাতে পারছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি, মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা, মানুষের অসন্তোষ। দেখুন, আপনি আমি পত্রিকার পাতা খুলে যত না খবর পাই, সরকারের কাছে কিন্তু পত্রিকার পাতার খবরের সাথে সাথে গোয়েন্দা তথ্যও থাকে। সো সরকার জানে না, সরকার বুঝতে পারে না, কথাটি ভুল হবে। শেখ হাসিনার ব্যাপারে গোয়েন্দাদের যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি ওনাকে খবর দেন নাই যে ওনার জনপ্রিয়তা কমতে কমতে তলানিতে গিয়ে এখন এটা জনরোষে পরিণত হয়েছে, তখন গোয়েন্দারা একটা খুব ইন্টারেস্টিং কথা বলছিল যে উনি বাংলাদেশের গোয়েন্দাদের তথ্য পাত্তা দেয় না, বিশ্বাস করে না, উনি ভারতীয় গোয়েন্দা তথ্যের উপরে নির্ভর করে। সো এই যে গোয়েন্দা তথ্য, এটা কি সরকারের কাছে নাই? এখন কি তাহলে গোয়েন্দারা সরকারকে তথ্য দিলেন যে এখন তাদের সরকার বিএনপির দিকে একদম না, সরকার নিডস আ স্মুথ এক্সিট। এই যে চারদিকের অসন্তোষ সরকার সামলাতে পারছে না, সরকার কিন্তু বেরোতে হবে এই জায়গাটা থেকে, সরকারকে বেরোতে হবে। সরকার জায়গায় আটকে থাকলে হবে না। একটা নির্বাচন দেওয়ার পরে যখন একটি নির্বাচিত সরকার আসবে, তখন সেই সরকারের সঙ্গে
দলগুলোর সঙ্গে, অন্যান্য পলিটিক্যাল পার্টিসগুলোর সঙ্গে যদি সরকারের এখন যারা আছেন তাদের একটা মোটা দাগের প্রফেশনাল রিলেশনশিপও না থাকে, একটা বিটার রিলেশনশিপ থাকে, সরকারের পক্ষে সুইচ করা, মানে যারা সরকার বলতে তো আমি বলছি যে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের পক্ষে থাকাটা ডিফিকাল্ট হবে। সো এই সকল কিছু ভেবে সরকার যদি মনে করে যে না, কেবলমাত্র সব ডিম এক ঝুড়িতে না রেখে আমরা অন্যান্য দলের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করি, আমি মনে করি যে এটা তো স্ট্র্যাটেজিক্যালি সরকার বলছেন যে সব ডিম বিএনপির ঝুড়িতে রাখছে সরকার। না, একদম আমি সেটা বলছি না, একদম আমি সেটা বলছি না। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি। আমরা চাই বা না চাই, নির্বাচন একটা হলে বিএনপি ক্ষমতায় যাবে, একদম মানে এটা বলেই ফেলা যে যত জরিপে যাই আসুক না কেন বিএনপি ক্ষমতায় যাবে। সো সেইখান থেকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন এবং তার উপদেষ্টা পরিষদও যদি মনে করে যে বিএনপির সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করাটা তাদের যে সকলের জন্য, দুই তরফের জন্যই আমি বলবো এটা একটা মানে শুভ বার্তা, তাহলে ওয়াই নট। আর বিএনপি বা অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে তো এই সরকারের শত্রু বানানোর কোনো কারণ নাই। কারণ আপনি দেখুন, এই সরকারটি তো কোনো পলিটিক্যাল পার্টি না, মানে পলিটিক্যাল পার্টি ব্যাকড গভর্নমেন্ট না, তাই না? সো এই সরকার আশা করছি ভবিষ্যতের যে নির্বাচন হবে সেখানেও তারা পার্টিসিপেট করবে না। সো এই সরকারের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন থাকবে সেটাও আমরা মনে করি না। সেই সকল দিক আপনি বিবেচনায় নিলে বিএনপি কেন, সকল দলের সঙ্গে, জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে, বাম দলগুলোর সঙ্গে, সবার সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকাটা সকলের দেশের জন্য মঙ্গল। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। একটা বিষয়ে রুমিন ফারহানা, আপনার সাথে অনেকবার কথা হয়েছে, সেটি হচ্ছে যে চাঁদাবাজির খবরগুলো যখন আসে আপনাকে বারবারই আমি জিজ্ঞেস করি এবং বারবারই আপনার কাছ থেকে, আমাকে কেন জানি এটা সবাই জিজ্ঞেস করে, এবং বারবারই আপনার কাছ থেকে যে উত্তরটা পাই সেটা হচ্ছে যে সরকার যেহেতু পুলিশ সরকারের অধীনে, তাই সরকারের দায়িত্ব তাদেরকে গ্রেফতার করা, সরকার তাদেরকে গ্রেফতার না করলে আসলে বিএনপি কি করবে, বিএনপি তো বহিষ্কার করছে। জামালপুরের মাদারগঞ্জে আপনি নিশ্চয়ই জানেন উপজেলা পৌর বিএনপি সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সুহেল, তার একটি কথোপকথনের অডিও প্রকাশ হয়েছে সম্প্রতি, যেখানে তিনি বলেছেন যে আমি পৌর বিএনপি সম্পাদক, ডিআইজির বনিতে আমি খাবো না তো কেরা খাবো। তিনি এটাও বলেছেন যে ময়মনসিংহের মুক্তাগাছার ওসি তাকে 2 লাখ টাকা দিয়েছেন এবং বলেছেন যে তাকে যেন দেখে রাখে। তিনি খুব ভালো মতো দেখে, এবং তিনি বলেছেন যে আমাগো এখন সিজন চলতেছে, কার কতখানি খ্যাম আছে, খ্যাম থাকলে বহিষ্কার করো। পুলিশ যখন বিএনপির নেতাকে 2 লাখ টাকা দিয়ে বলেন যে তাদেরকে দেখে রাখার জন্য, তখন এই যে আপনার বক্তব্য যে পুলিশ আসলে সরকারের অধীনে এবং সরকার কেন অ্যারেস্ট করাচ্ছে না, সেই বক্তব্য সরকার, আচ্ছা এই যে রিপোর্টটা আসলো প্রথম আলোতে, গতকালকে এসেছে রিপোর্টটা প্রথম আলোতে, সরকার কি পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে? করা দরকার ছিল না? আপনি বলেন। সেটা কি এই কারণে করতে পারেনি যে উনি প্রোটেকশন দিচ্ছে? ওনাকে তো দল বহিষ্কার করবে, ধরে নেওয়া যায় দল বহিষ্কার করবে, আর ওনার প্রোটেকশনে যিনি পুলিশ কর্মকর্তা 2 লাখ টাকা ওনাকে দিলেন, উনি কি এখনো বহিষ্কার হয়েছেন? যদি না হয়ে থাকে ওনার বার্ডেন দল বিয়ার করবে। আমি জানি না উনি বহিষ্কার হয়েছে কিনা, ওনার বার্ডেন দল বিয়ার করবে, লেট দ্য পার্টি বিয়ার দ্য রাবিশ। কিন্তু এই সরকারের তো দায়িত্ব ছিল না যে তার একজন কর্মচারী 2 লাখ টাকা দিয়ে আশ্রয় নিচ্ছে, অন্তত তদন্ত করা, প্রথমে বরখাস্তের দরকার নাই, মানে ডিপার্টমেন্টাল প্রসিডিংস শুরু করা, সেটা কি হয়েছে? আমি যদি পাল্টা প্রশ্ন করি, 1 2 হলো বিএনপি 4000-এর উপর বহিষ্কার করেছে, সেটা কেন কাজ করছে না সেটাও বিএনপিকে খতিয়ে দেখতে হবে। এবং এই কাজ না করবার জন্য দেশব্যাপী বিএনপির যে ইমেজের সংকট তৈরি হচ্ছে, এবং আপনারা যে আমাদেরকে পেলেই এই চাঁদাবাজির প্রশ্ন করছেন, একটা টাকাও এদিক সেদিক না করে আমাকে এর জবাব দিতে হচ্ছে, এটা আমার জন্য খুব সুখকর অভিজ্ঞতা না ভাই। এমন যদি হতো যে আমি বালু মহল দখল করছি, পাথর দখল করছি, মাটি কাটার মধ্যে যুক্ত হয়েছি, চাঁদাবাজি করছি, তাহলে আপনার কথা জবাব দিতে আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু ভাই আমি কিছুই করলাম না, আপনি জবাব দিতে হচ্ছে। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, আমার দল বলে না, বিএনপি, এনসিপি, জামাত সবাই মিলে যে মাটি আর বালুর ব্যবসা করতেছে ঐক্যমতের ভিত্তিতে, সরকার কি করে? এই সরকার তো বিএনপির সরকার না, এই সরকার আওয়ামী লীগের সরকার না, জামাতের সরকার না, জাতীয় পার্টির সরকার না, এই সরকার তো একটা মানে কি বলবো, একটা মানে নন পলিটিক্যাল গভর্নমেন্ট। তো নন পলিটিক্যাল গভর্নমেন্ট ব্যবস্থা নেয় না কেন? আমরা যদি ঐক্যমতের ভিত্তিতে ঘটে কেন? আপনার কাছে যেতে চাই যে প্রসঙ্গটি রুমিন ফারহানা এনেছেন, যে আজকে যে আপনি নিশ্চয়ই নিউজটি দেখেছেন যে ঐক্যমতের ভিত্তিতে এখন শুধু পাথর না বালু মহলের ব্যবসাগুলোও চলছে, এবং সেখানে বিএনপির যদি স্টেক বড় হয় কিন্তু সেখানে জামাত, এনসিপি সবাই আছে এবং আওয়ামী লীগও আছে। সরকার কেন কিছু করছে না, রুমিন ফারহানা জিজ্ঞেস করছিলেন। বিকজ সরকারটি সক্ষমতার অভাবে ভুগছে এবং সরকারের যে প্রশাসনিক দক্ষতা, যোগ্যতা এবং আপনার কার্যকর সিদ্ধান্ত নেওয়া, সেটি আমরা 12 মাসেও দেখতে পাইনি। এই প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে নাই যে কেন আমরা দেখতে পাইনি। আরেকটা জিনিস হচ্ছে যে যেই প্রশাসন, যেই পুলিশ, সেটার উত্তর দুটি হতে পারে, এক হচ্ছে সরকারের সক্ষমতার অভাব, আর 2 হচ্ছে যে সরকারও সেখান থেকে লাভবান হচ্ছে। আমি প্রথমটি বিশ্বাস করতে চাই, কারণ দ্বিতীয়টি তো একটা ভয়ঙ্কর অভিযোগ
যে পার্টির চাঁদাবাজি থাকবে, টেম্পো স্ট্যান্ড হবে, সিস্টেমেটিক করাপশন করবে এবং তারা মাস্তানি করবে, গুন্ডামি করবে। তারা আপনি প্রায় যে কোনো মহাসড়কে গেলে দেখবেন বালু এপার থেকে ওপারে যাচ্ছে, আপনাকে উঠে যেতে হয় পাইপের উপর দিয়ে। এগুলো দেখে আমরা অভ্যস্ত। এখন যদি আপনি একটা অন্তর্বর্তী সরকার যে গণ অভ্যুত্থানের পটভূমিতে এসছে, তাকেও আমাদের মানতে হয় যে তাদেরও হিস্সা ওর ভিতরে আছে, তাহলে তো দুর্ভাগ্যের কোনো শেষ নাই। কিন্তু আমি ধরে নিচ্ছি যে এই সরকারটির দক্ষতার অভাব, যোগ্যতার অভাব, এবং তারা অতীতে কখনো সরকার চালান নাই, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের অভাব, এবং তারা সরকারের ভেতরে সরকার আছে যেটি বলা হয়, নিশ্চিতভাবে তাদের হাতে নিশ্চিতভাবে যত ক্ষমতা আমরা ভাবি তত ক্ষমতা না। তাদের আমার হাতে কিন্তু নেই। মনে হয় তারা আসলে পুতুল। তারা হচ্ছে, আপনি পুতুলকে বাইরের থেকে দেখতে পাচ্ছেন, তার সুতাকে কার হাতে ওটা আপনি দেখতে পাচ্ছেন না। ধরেন সচিবালয়ে যে আমলারা বসেন, যারা ভেবেছিলেন প্রথম 24 ঘন্টায় বিদায় নিতে হবে, তারা 12 মাস ধরে আছেন। আপনার কি ধারণা তারা কিছু না করে বসে আছেন? অফকোর্স না। যেই পুলিশকে আপনার অর্ধেক পুলিশকে আপনার বিদায় দেওয়া উচিত ছিল খুনের অভিযোগে, তাকে আপনি রেখে দিয়েছেন। মাত্র 44 জন পুলিশ গ্রেফতার হয়েছে, যেখানে 1000 থেকে 1500 পুলিশকে আপনার গ্রেফতার করতে হতো। আপনি যে মামলা বাণিজ্য শুরু করেছেন দেশে, তার বেনিফিশিয়ারি কে? এই যে প্রত্যেকটা লোককে গণহারে হত্যা মামলা দেওয়া হচ্ছে, এতে আইনের চোখে বাংলাদেশ নিকৃষ্টতম জায়গায় চলে যাচ্ছে। অথচ আমাদের প্রত্যেকের জানা আছে এরা কি অপরাধ করেছেন, কি ধরনের কর্মকাণ্ড করেছেন। সরকারের এই ব্যাপারে কোনো জবাবদিহিতা নাই। আইন উপদেষ্টা প্রায় বলেন জনগণ মামলা দিবে, আমরা কি করব। অত্যন্ত দায়সারা কথা। যেমন বিএনপির বহিষ্কার একটা নতুন হাস্যকর উপাদানে পরিণত হয়েছে। যেমন পুলিশের সাসপেন্ড, আমরা শুনতাম পুলিশ অপরাধ করে তাকে সাসপেন্ড করা হয়। আপনি কোনোদিন খোঁজ নিয়েছেন উনি পরে আবার কবে লাইনে জয়েন করেছেন? এই বিএনপির বহিষ্কারগুলো কবে আবার স্ট্রিমলাইন্ড হয়েছে আমরা কি জানি? কাজে আমরা প্রত্যেকে একটা সুবিধাজনক জায়গা বেছে নিয়েছি একে অন্যকে দোষারোপ করার, কাজটা না করার, এবং মানুষ কিন্তু ভুক্তভোগী আগের চেয়েও বেশি হচ্ছে, যেই কারণে সে অতীতের সাথে তুলনা করে। তা সে কিন্তু বিনা কারণে তুলনাটা করে না, তুলনাটা এই কারণেই করে। তৃতীয় হচ্ছে যে আপনি এই যে আইনের শাসন নিশ্চিত করতে পারছেন না, এই লোকগুলো সচিবালয়ে আছে, পুলিশে আছে, যাদের দিয়ে আপনি ময়মনসিংহ থেকে শুরু করে সব জায়গায় আইনের শাসন কার্যকর করবেন, তারা আপনার কথা শুনছে না। উল্টো আপনি তাদের কথা শুনছেন। তারা আপনাকে বলছে মেমো কী করে লিখতে হবে, এনবিআর কী করে ভাগ করতে হবে। এই যে মতলববাজ আমলারা, তারা এই সরকারকে চালাচ্ছে। এই সরকারকে দেখে আমাদের কেন ইতিহাসের সবচেয়ে দুর্বলতম উদ্দেশ্যহীন সরকার মনে হচ্ছে, কেননা পেছনে যারা আছেন তাদেরকে আপনি দিনের আলোতে দেখছেন না। সরকারের ভেতরে সরকার আছে, তারা 90% সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সরকার শুধুমাত্র টেলিভিশন ক্যামেরার সামনে এসে ব্রেকিং নিউজ স্ক্রলের পার্ট হন, এবং তারা অদ্ভুত আচরণ করছেন যাদেরকে আমরা 12 মাস আগে এই চেহারার জন্য চিনতাম না। কাজেই এই যে আপনি বলছিলেন যে কেন বিএনপির দিকে ঝুঁকে গেছে বলে মনে হচ্ছে, কারণ সরকারটি তার নেভিগেশনাল যে ডিভাইস, নেভিগেশনাল টুল, সেটি ডে ওয়ান থেকে অকার্যকর করে রেখেছে। তার দেখুন, একটি অন্তর্বর্তী সরকার কেন আপনি সন্দেহ করবেন সে কোনো একটি রাজনৈতিক পক্ষের পক্ষপাত। এই সরকারটি পক্ষপাতের সরকার হিসাবে আবির্ভূত হয়েছে প্রথম সপ্তাহেই। তার কি কোনো দরকার ছিল বলা যে ছাত্ররা তাকে নিযুক্ত করেছে, তারাই তার নিয়োগকর্তা, ইত্যাদি ইত্যাদি? উনি অনেক ভুল করে ফেলেছেন। আমি কিন্তু মনে করি প্রফেসর ইউনূস এই ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য দায়ী, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করার জন্য দায়ী। দেখুন, 24 বছরে অনেক ভুল হতে পারে, কিন্তু আপনি তো তাকে রাইটলি, আপনি একজন 84 বছর বয়সী মানুষ, তাকে রাইটলি অ্যাডভাইস করবেন, ক্যাম্পাসে ফেরত যেতে বলবেন, রাজনীতি করতে বলতে পারেন, কিন্তু কোন রাজনীতি করতে বলবেন, এগুলোই তো আমাদের কাছে বিবেচ্য। তারপরে বিএনপির সাথে যে তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে, আমরা কিন্তু এই ক্ষেত্রে দূরত্বটি ঘোচানোর কথা তখনও বলতাম যে আমাদের এখানে মূল রাজনৈতিক দল পরিস্থিতির বিবেচনায় বিএনপি। কাজে তার সাথে দূরত্ব তৈরি করে আপনি যখন পলিসি নির্ধারণ করেন, সেটা যে কাজ করবেন এটা প্রমাণিত। মাঝে যেটি হয়েছে, জামাতের মতো একটি দল আপনার সিস্টেমেটিক কারাপশন করতে শুরু করেছে। তারাই কিন্তু বিএনপির টেন্ডারবাজি, টেম্পো স্ট্যান্ড দখল, এগুলোকে সামনে এনেছে, যাতে করে প্রশাসনের